সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক আইসিটি নওয়াবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। সি প্রোগ্রামিং এ অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে এই কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ শর্ত সাপেক্ষে কোনো কিছুর মান যাচাইয়ের জন্যই আসলে ব্যবহার করা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পার্ট শেষে তোমরা কন্ডিশনাল স্টেটমেন্ট কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যাখ্যা প্রদান করতে পারবে, বিভিন্ন প্রকার কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করতে পারবে। কন্ডিশনাল স্টেটমেন্ট সি প্রোগ্রামিং এ শর্ত সাপেক্ষে কিংবা যে কোনো প্রোগ্রামিং এ শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য প্রোগ্রামে যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। কম্পিউটার প্রোগ্রাম হলো কতকগুলো নির্দেশের সমষ্টি যা নির্বাহ হয় অনুক্রমিকভাবে, লাইন বাই লাইন, একের পর এক। বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম কতগুলো নির্দেশের সমষ্টি, সেই নির্দেশগুলো সারিবদ্ধভাবে থাকে এবং কম্পিউটার যখন সেই নির্দেশ পালন করে তখন সেটি অনুক্রমিকভাবে লাইন বাই লাইন সে সেটাকে পালন করে, অর্থাৎ কম্পিউটারের ভাষায় সেটাকে নির্বাহ করে। কিন্তু যদি প্রোগ্রামে কোনো শর্ত থাকে তাহলে তা অনুক্রমিকভাবে নির্বাহ না হয়ে সেটি নির্বাহ হতে পারে কেমন করে? শর্তানুযায়ী প্রোগ্রামের যে কোনো অবস্থান থেকে। সেক্ষেত্রে প্রোগ্রাম ধারাবাহিকভাবে বা অনুক্রমিকভাবে নির্বাহ না হয়ে শর্ত অনুযায়ী প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে সে নির্বাহ হতে পারে। সি প্রোগ্রামিং এর শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই কন্ডিশনাল স্টেটমেন্ট। প্রোগ্রামে এই ধরনের স্টেটমেন্ট অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে পাওয়া যায় এক ধরনের ফলাফল, আর যদি এই কন্ডিশনাল স্টেটমেন্ট মিথ্যা হয় অর্থাৎ সত্য না হয় তাহলে পাওয়া যায় অন্য ধরনের ফলাফল। অর্থাৎ কন্ডিশন সত্য হলে প্রোগ্রাম এক ধরনের কাজ করে, কন্ডিশন সত্য না হলে প্রোগ্রাম অন্য ধরনের কাজ করে থাকে। কন্ডিশনাল স্টেটমেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইফ স্টেটমেন্ট হয়ে থাকে, ইফ ইলস স্টেটমেন্ট, কিংবা হয়ে থাকে ইলস ইফ স্টেটমেন্ট, বা এটাকে ইলস ইফ ল্যাডার বলা হয়ে থাকে। এছাড়াও নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট, অর্থাৎ প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো নির্দেশ প্রদান করার জন্য বা প্রোগ্রামের মাধ্যমে শর্ত সাপেক্ষে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবেই কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। বলেছে ইফ, ইফ ইলস, ইলস ইফ, নেস্টেড ইফ ইলস, সুইচ, যে কোনোটা দিয়েই প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কাজ করিয়ে নেওয়া যায়। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে ইফ স্টেটমেন্ট নিয়ে। বলেছি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয় কাকে? ইফ স্টেটমেন্টকে। ইফ স্টেটমেন্টের এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন থাকে। একটা ইফ স্টেটমেন্টে একটিও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, লজিক্যাল কিংবা রিলেশনাল যে কোনো এক্সপ্রেশন থাকে, এবং যেটি লেখা হয় ইফ এর পরে যে প্রথম বন্ধনী থাকবে তার মধ্যে, অর্থাৎ ইফ লেখার পর প্রথম বন্ধনী দিয়ে তার মধ্যে সেই কন্ডিশনটা বলে দিতে হবে। এক্ষেত্রে যদি সেই কন্ডিশন বা শর্তটি সত্য হয় তাহলে কি করবে? কাজটি সম্পাদিত হবে। ইফ, যদি, সেই কাজটি অর্থাৎ যদির পরে যে কন্ডিশনটির কথা বলা হচ্ছে সেটি যদি সত্য হয় তাহলে কাজটি সম্পাদিত হবে, যদি সত্য না হয় তাহলে কাজটি সম্পাদিত হবে না। এখানে যেটি বলা হচ্ছে ইফ এ গ্রেটার দ্যান 0, যদি এ 0 এর থেকে বড় হয় তাহলে সে কি করবে? প্রিন্টেড দ্য ভ্যালু
ওই ভ্যালুটি ইজ পজিটিভ, তার মানে সে প্রিন্ট করে বলে দেবে যে ওই ভ্যালুটি হচ্ছে পজিটিভ ভ্যালু। কিন্তু যদি এ এর মান 0 থেকে বড় না হয় তাহলে আসলে সে কি করবে সেটি কিন্তু আসলে এখানে বলে দেওয়া হয়নি। এখানে কেবলমাত্র বলা হয়েছে ইফ, যদি এ গ্রেটার দ্যান 0, এ যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, তাহলেই সে বলবে দিস ভ্যালু ইজ পজিটিভ। আর যদি না হয় তাহলে কোনো কিছুই বলবে না। তাই বলছে ইফ স্টেটমেন্টে যদি শর্তের মান সত্য হয় তাহলে কাজটি সম্পাদিত হবে, আর যদি সত্য না হয় তাহলে কাজটি সম্পাদিত হবে না। ইফ ইলস স্টেটমেন্ট, যদি শর্তের সংখ্যা একটি, একটু আগে যেটা বলেছিলাম শর্ত তেমনই, যদি শর্তের সংখ্যা একটি হয় এবং ওই শর্তটি যদি সত্য হয় তাহলে এক বা একাধিক কাজ সম্পাদিত হতে পারে। আবার যদি ওই কাজটি সত্য না হয় তাহলেও কিন্তু এক বা একাধিক কাজ সম্পাদিত হতে পারে। সেটি হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে একটু আগে যেটা বললাম ইফ এ গ্রেটার দ্যান 0, যদি এ 0 থেকে বড় হয় তাহলে সে কি করেছিল, আমাদেরকে একটা মেসেজ দিয়েছিল এ হচ্ছে একটি পজিটিভ ভ্যালু। কিন্তু যদি তা না হতো তাহলে কিন্তু আমাদেরকে কোনো মেসেজ দিচ্ছিল না ইফ স্টেটমেন্টে। কিন্তু ইফ ইলস বলছে এখানে, যেমন ইফ বি ইকুয়াল ইকুয়াল 1, বি এর যে মান এবং 1 যদি সমান সমান হয় তাহলে সে আমাদেরকে বলবে দিস নাম্বার ইজ অড। কারণ এখানে আসলে প্রোগ্রামটি যেমন সেটি হচ্ছে যে এ এর একটা ভ্যালু ইনপুট নেওয়া হয়েছে, সেই এটাকে 2 দিয়ে মডুলাস করা হয়েছে, 2 দিয়ে মডুলাস করার পর যে ভাগশেষ বা অবশিষ্ট সেটি কি হয়েছে বি এর মধ্যে রাখা হয়েছে। মডুলাসের কাজ হচ্ছে ভাগশেষ বের করা আর ভাগের কাজ হচ্ছে ভাগফল বের করা। তো এখানে a মডুলাস 2, তার মানে a কে 2 দিয়ে মডুলাস করার পর যে অবশিষ্ট বা ভাগশেষ থাকবে সেটি কি হবে b এর মধ্যে থাকবে। এখন b এর মধ্যে যে ভ্যালুটি রয়েছে বলছে যদি সেই ভ্যালুটি সমান সমান 1 হয়, আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগ করার পর যদি ভাগশেষ বা অবশিষ্ট 1 থাকে তাহলে সেটি অবশ্যই একটি বিজোড় সংখ্যা হয়। এখানে সেই লজিকটিকেই কাজে লাগানো হয়েছে। এখানে বলা হচ্ছে ইফ এ সমান সমান যদি 1, ইফ বি সমান সমান যদি 1 হয় তাহলে আমরা নিশ্চিত যে সেটি একটি বিজোড় সংখ্যা হবে। তাই প্রোগ্রামকে বলে দিয়েছি প্রিন্টএফ করো দিস নাম্বার ইজ অড বা বিজোড় সংখ্যা। আর যদি তা না হয়, অর্থাৎ বি সমান সমান যদি 1 না হয় তাহলে আমরা বলছি দিস নাম্বার ইজ ইভেন। ইফ ইলস, আমরা ইফ এর ক্ষেত্রে বলেছিলাম সেখানে যে শর্তটি থাকবে শর্তটি যদি সত্য হয় তাহলে এই কাজটি সম্পাদিত হবে, সত্য না হলে কোনো কাজ সম্পাদিত হবে না। কিন্তু ইফ ইলস এর ক্ষেত্রে যেটা বলছে যদি কাজটি সত্য হয়, শর্তটি সত্য হয় তাহলে একটি কাজ সম্পাদিত হবে, আর সেটি সত্য না হলেও আরেকটি কাজ সম্পাদিত হবে। এখানে কিন্তু সত্য যদি না হয় তাহলে সে কিন্তু দ্বিতীয় কাজটি সম্পাদিত হবে। এটি হলো ইফ ইলস স্টেটমেন্ট। এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মূলত ইফ ইলস স্টেটমেন্ট কোন ক্ষেত্রে, যদি আমরা মনে করি শর্ত সত্য হলে সে একটি কাজ করবে, শর্তটি সত্য না হলেও একটি কাজ করবে, তাহলে সেই সকল ক্ষেত্রেই আমরা ব্যবহার করব ইফ ইলস স্টেটমেন্ট বা সেই সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয় ইফ ইলস স্টেটমেন্ট। এখানে ইফ এর কন্ডিশন সত্য হলে কি হবে, ইফ সংশ্লিষ্ট যে স্টেটমেন্ট সেটি কাজ করবে, আর সত্য না হলে অন্যথায় ইলস সংশ্লিষ্ট যে স্টেটমেন্ট রয়েছে সেটি কিন্তু কাজ করবে। এবার আমরা দেখব হচ্ছে ইলস ইফ স্টেটমেন্ট বা ইলস ইফ ল্যাডার।
প্রোগ্রামে একাধিক শর্ত যাচাই করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ইলস ইফ স্টেটমেন্ট বা ইলস ইফ ল্যাডার। সি প্রোগ্রামে অন্যথায় যদি এই অর্থে কোনো শর্ত ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ইফ ইলসের কম্পাউন্ড হিসেবে ইলস ইফ এই স্টেটমেন্টটি। এক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমেই বলা হচ্ছে ইফ এ গ্রেটার দ্যান বি অ্যান্ড এ গ্রেটার দ্যান সি। যদি এ বি এর চেয়ে বড় হয় এবং এ সি এর চেয়ে বড় হয়, তাহলে কি হবে? ইফ সংশ্লিষ্ট এই যে স্টেটমেন্টটি সেটি কাজ করবে। এখানে বলছে যে তাহলে প্রিন্ট করো দিস নাম্বার এর ভ্যালু ইজ লার্জেস্ট বা বড়। কিন্তু যদি সেটি কাজ না হয়, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় না হয় এবং এ যদি সি এর থেকে বড় না হয়, তাহলে আরো দুইটা ভ্যালু রয়েছে, একটা বি আর একটা হচ্ছে সি। এক্ষেত্রে তাহলে বি বা সি এই দুটির যে কোনো একটি বড় হতে পারে, অর্থাৎ এটি কিন্তু একটা কম্পাউন্ড হিসেবে থাকছে। সেজন্য আমাদেরকে ইলস ইফ অন্যথায় যদি বি গ্রেটার দ্যান সি, ইলস ইফ অন্যথায় যদি বি সি এর থেকে বড় হয়, তাহলে সে কি করবে? সে প্রিন্ট করবে দিস নাম্বার বি ইজ লার্জেস্ট। আর যদি এর কোনোটাই না হয়, তাহলে সে ইলস অন্যথায় প্রিন্ট করবে সি ইজ লার্জেস্ট। আমরা বলেছি ইলস ইফ এটি ব্যবহার করা হয় অন্যথায় যদি অর্থে। তাহলে প্রথম বলেছি ইফ এ গ্রেটার দ্যান বি অ্যান্ড এ গ্রেটার দ্যান সি। যদি এ বি এর থেকে বড় হয় এবং এ সি এর থেকে বড় হয়, তাহলে এ বড়। অন্যথায় যদি বি সি এর থেকে বড় হয়, তাহলে বি বড়। এই যে অন্যথায় যদি অর্থে কিন্তু এখানে ইলস ইফ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। আর যদি কোনোটাই না হয়, অন্যথায়, অর্থাৎ আগের কোনোটা যদি না হয়, তাহলে বলছি অন্যথায় সে এটা করবে, অর্থাৎ এখানে বলবে অন্যথায় সি বড়। নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট। প্রোগ্রামে একটি শর্তের মধ্যে যদি আরেকটি শর্ত যাচাই করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় নেস্টেড ইফ স্টেটমেন্ট। সি প্রোগ্রামিং এ একটি ইফ এর কম্পাউন্ড হিসেবে ব্যবহার করা হয় কিন্তু নেস্টেড ইফ স্টেটমেন্টকে। এখানে আমরা যে প্রোগ্রামটি দেখছি সেখানে প্রথমেই বলছে ইফ এ গ্রেটার দেন অর ইকুয়াল 0, যদি এ 0 বা তার থেকে বড় হয়, তাহলে ইফ সংশ্লিষ্ট এই যে অংশটি এটি কিন্তু কাজ করবে। ইফ সংশ্লিষ্ট যে অংশটি তার মধ্যে আমরা আরো একটি ইফ ব্যবহার করেছি। সেখানে বলছি a মডুলাস 2 ইকুয়াল 0। আমরা বলেছি মডুলাস এটি ব্যবহার করা হয় ভাগশেষ বা অবশিষ্ট ব্যবহার করতে। তাহলে এখানে বলছি a কে 2 দিয়ে ভাগ করার পর যদি অবশিষ্ট 0 থাকে, তাহলে সেটি একটা ইভেন বা জোড় নাম্বার হয়। আমরা সেটাই বলেছি প্রিন্টএফ দিস নাম্বার ইজ ইভেন। ইলস অন্যথায়, অর্থাৎ যদি না হয়, তাহলে যথারীতি সেটি বিজোড় সংখ্যা এবং বলবে সেটি বিজোড়। কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে প্রথমে একটা ইফ ব্যবহার করেছি, বলা ছিল যে ইফটা যদি ট্রু হয় তাহলে ইফ সংশ্লিষ্ট যে স্টেটমেন্ট সেটি কাজ করবে। কিন্তু ইফ সংশ্লিষ্ট স্টেটমেন্ট হিসেবে, অর্থাৎ এই ইফের এই এরিয়ার মধ্যে আরেকটি ইফ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে যদি একটি ইফের অধীনে আরেকটি ইফকে ব্যবহার করা হয়, তাহলে সেই ধরনের ইফ স্টেটমেন্টকে বলা হবে নেস্টেড ইফ স্টেটমেন্ট। এই ক্ষেত্রে আমরা নেস্টেড ইফ ইলস ব্যবহার করেছি, ইফও ব্যবহার আছে, ইলসও ব্যবহার আছে, তো যে কারণে এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট। ইলস ইফ স্টেটমেন্টের একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্টকে নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয় সুইচ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের সাহায্যে একটি নির্দিষ্ট চলক বা এক্সপ্রেশনের উপর ভিত্তি করে নির্বাহ করে একাধিক কোনো নির্দেশ।
এখানে প্রোগ্রামটিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রথমেই ইনপুট হিসেবে ডি এর একটি মান নেওয়া হয়েছে এবং সেই ডিটাকে সুইচ কেস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ডি এর ভ্যালুটাকে এখানে সুইচ কেস হিসেবে ব্যবহার করা হয়েছে। নিচে বলছে কেস 0 হলে ব্রেক, কেস 1 হলে সে প্রিন্ট করবে স্যাটারডে, কেস 2 হলে প্রিন্ট করবে সানডে, কেস 3 হলে প্রিন্ট করবে মন্ডে, কেস 4 হলে প্রিন্ট করবে টিউসডে, কেস 5 হলে প্রিন্ট করবে ওয়েডনেসডে, কেস 6 হলে প্রিন্ট করবে থার্সডে, কেস 7 হলে সে কাজ করবে প্রিন্ট করবে ফ্রাইডে, এবং এর কোনোটাই না হলে সে একটা ডিফল্ট মেসেজ দিয়ে দেবে। এক্ষেত্রে ডি এর ভ্যালু হিসেবে যদি 1 থেকে 7 পর্যন্ত কোনো ভ্যালু ডি এর মধ্যে ইনপুট করা হয় তাহলে 1 থেকে 7 পর্যন্ত এই সে 7টি ডেট সেটিকে সে আউটপুট নেবে। এখানে কন্ডিশন হিসেবে কি করা হচ্ছে, একটি স্টেটমেন্ট ব্যবহার করা হচ্ছে, সেটি হচ্ছে সুইচ, অর্থাৎ ওই স্টেটমেন্ট যে ভ্যালুটি পাচ্ছে সেই ভ্যালুটি যার সাথে মিলছে শর্ত সাপেক্ষে কিন্তু সেই জিনিসটির সামনে প্রদর্শন করছে। তো এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট এটিকে বলছে হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা শেষে তোমাদের সামনে এখন একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন হলো, কন্ডিশনাল স্টেটমেন্ট সাধারণত হয়ে থাকে 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের নাকি 6 ধরনের? আমরা প্রথমেই আলোচনা করেছি কন্ডিশনাল স্টেটমেন্ট কত ধরনের হয়, তারপর সেই ধরনের নামগুলো কি এবং সেই প্রতিটি ধরনের কাজগুলি কি কি ছিল। তাই তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, কন্ডিশনাল স্টেটমেন্ট সাধারণত কত ধরনের হয়ে থাকে? 3, 4, 5 নাকি 6 ধরনের? তো আমরা আলোচনায় যেটা দেখলাম সেটি হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট হয়ে থাকে 5 ধরনের। ইফ স্টেটমেন্ট, ইফ ইলস স্টেটমেন্ট, তারপরে বলেছিলাম ইলস ইফ স্টেটমেন্ট, বলেছিলাম নেস্টেড ইফ, আর হচ্ছে সুইচ স্টেটমেন্ট। 5 ধরনের স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য সাধারণত ব্যবহৃত হয়ে থাকে, কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য ডু, ইফ, ফর নাকি হোয়াইল? কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? ডু, ইফ, ফর নাকি হোয়াইল? তো আমরা এখানে যেটা দেখলাম আসলে কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য ব্যবহার করা আছে ইফ, তাই বলেছি ইফ স্টেটমেন্ট, ইফ ইলস স্টেটমেন্ট, ইলস ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট এবং সুইচ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যা যা শিখলাম তা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট কি, আমরা আরো জানলাম কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যাখ্যা, এবং আমরা দেখলাম আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম রচনা করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এরই সাথে শেষ করছি আমি আমার আজকের আলোচনা। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।